রাম রাজত্ব বলতে সাধারণ মানুষ কি বোঝে? সাধারণ মানুষ কি রামকে দেখেছেন? রাম রাজত্বও দেখেননি। কিন্তু রাম সম্পর্কে আমরা যেটা জানি, তুলসী দাসের রামায়ণের রাম সম্পর্কে বলা হচ্ছে যে রাম যখন সীতাকে উদ্ধার করলো, সীতা যখন তার স্বামীকে দেখা করতে যাচ্ছে বহুদিন পর, প্রাণের মানুষটার দেখা পাবে, তখন রাম বলছে আমি কিন্তু তোমাকে উদ্ধার করেছি তুমি মহিলা বলে নয়, আমার বউ বলে নয়, আমার বংশের মর্যাদার জন্য। সুতরাং এখন তুমি সুগ্রীব, জাম্বুবান, হনুমান, বিভীষণ যে কারোর সঙ্গে শুতে পারো, তোমার প্রতি আমার কোনো মায়া দয়া নেই, কোনো আকর্ষণ নেই। এটা হলো রামচরিত্র। তাহলে সেই রাম রাজত্ব মানে কি? রাম রাজত্ব মানে কি? রাম রাজত্ব শব্দটা বলছে কেন? তার কারণ হলো এটা হিন্দু রাষ্ট্র হচ্ছে 2025 হিন্দু রাষ্ট্র ঘোষণা। রামায়ণে রাম যখন রাজা হয়ে গেল দেখাচ্ছে, তখন একজন বৃদ্ধ ব্রাহ্মণ আর বৃদ্ধা তাদের একটা বাচ্চাকে নিয়ে গিয়ে বলেছে বাচ্চাটা আমার মারা গেছে, এই রামের কারণে মারা গেছে, রাজার পাপে আমার ছেলে মারা গেল। তখন রাম বললো যে আমার পাপে মারা গেল, তাহলে দেখি তো কেন মারা গেল। বলে রাম ঘুরতে বেরোলো পুরো এরিয়া, ঘুরে জঙ্গলে ঘুরে দেখছে একটা কালো কুচকুচে ছেলে বসে ধ্যান করছে, মানে ছেলেটা পণ্ডিত, পড়াশোনা করেছে, তার নাম হলো শম্ভুক। রাম জিজ্ঞাসা করলো তুমি কে ভাই, তুমি এত পড়াশোনা করেছো, এত ধ্যান করছো? তখন সে বলেছে আমি শূদ্রপুত্র, আমার নাম শম্ভুক। রাম সঙ্গে সঙ্গে তার গলাটা কেটে দিলেন। অর্থাৎ রাম রাজত্ব মানে সেখানে শূদ্রকে দাস হিসাবে রাখবে, কৃতদাস করে রাখবে। সেই জন্যই 2024 মধ্যে এনআরসি করে শুধুমাত্র বাংলার 5 কোটি মানুষকে নিধন করতে চাইছে। রাম রাজত্ব মানে আমার দেশের মূল নিবাসী SC ST OBC মানুষ, সাধারণ মানুষরা জানেই না রাম রাজত্ব। আর RSS বিজেপির পক্ষে নারী ধর্ষণ এটা হচ্ছে ওদের নীতিগত, তার কারণ নারী সম্পর্কে ওদের ব্যাখ্যা হলো মেয়েরা হচ্ছে পাপজনী থেকে উদ্ভূত, নারী নরকের দ্বার, তাই নারীকে কখনো মুক্তি দিতে নেই। মোহন ভাগবত গত 3 বছর না 2 বছর আগে বলেছিলেন মেয়েদের কাজ হলো স্বামীকে সুখ দেওয়া, বিনিময়ে স্বামী তাকে খেতে দেবে। তাহলে এই যাদের ভাবনা চিন্তা থাকে তারা নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করছে, যেখানে মণিপুরে, হাতরাসে, বিভিন্ন জায়গায় প্রতিদিন নারীদের উপর নির্যাতন চলছে। এটা বিশ্বাস করা যায়। দেখুন তদন্তটা করছে CBI, আর CBIয়ের রেকর্ড আছে এরা জীবনে কিছু করতে পারে না। 100টা কেস হলে 2, 3, 4, 5টার বেশি এরা ধরতে পারে না। ফলে আলটিমেটলি এই কেসটা আস্তে আস্তে ধীরে ধীরে মিলিয়ে যাবে। এখন তো আমার মনে হচ্ছে যে CID বা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যে আসামিকে গ্রেপ্তার করেছে, যে মূল আসামি সঞ্জয় রায়, তাকে বাঁচানোর জন্যই হয়তো CBI দেওয়া হলো। এখন মনে হচ্ছে তাকে সরিয়ে দেওয়া হলো, সেটা সময় বলবে। এমন দিন আসতেই পারে যেদিন এক সময় নাথুরাম গডসে ঘৃণ্য ছিল গান্ধীকে হত্যা করেছে বলে, পরবর্তী সময় এখন বিজেপি তাদেরকে প্রণাম করে মূর্তি বসিয়েছে। এমন হতে পারে সঞ্জয় রায়ের মূর্তি বসাচ্ছে। তার কারণ যারা বিজেপি কেন বাঁচাতে চাইবে সঞ্জয়? হ্যাঁ আমি বলছি, যারা এই পুলওয়ামা কাণ্ডের নাম করে 46 জন দেশপ্রেমিক সৈনিককে খুন করতে পারে, যারা অভাবের সুযোগ নিয়ে গরিব মানুষদের 2,500 টাকা এইসব দিয়ে মেয়েদেরকে দিয়ে ওই ভিকটিম সাজাতে পারে, রেপ ভিকটিম, তারা পৃথিবীতে পারে না এমন কাজ নেই। এই যেমন রাম মন্দিরের ঘটনা, কালকেই কাগজে দেখলাম রাম মন্দির তৈরি করার সময় যে মেয়েটি কাজ করছিল ওখানে তাকে গ্যাংরেপ করেছে। রাম মন্দির আবার গ্যাংরেপ, রাম মন্দিরে সাফাই করবে 20 বছরের বিয়ে বোঝা গেল। ফলে বিজেপির কোনো কিছু বিশ্বাস করা যায় না। কিছুক্ষণ আগে আমার সঙ্গে দেখা হলো, এই যে আমি কোর্টে আসছি, দেখা হলো RSSের একজন বড় নেতা, এক সময়কার নাম করা, তাকে ফাঁসিয়ে দিয়েছিল বিজেপি কোনো কারণে, জেল থেকে বেরিয়ে এসছে। RSSের সঙ্গে সম্পর্ক খারাপ, বলছে তোমাকে আমি খুঁজছিলাম, আমি অনেক কিছু বলে দেবো, বলছে এদের নারী গঠিত ব্যাপারে সব বলে দেবো, সব, এরা নারী ছাড়া কিছু বোঝে না। কে বলছে? RSSের একজন। আমার কাছে গল্পটা তা নয়, আমার কাছে ঘটনাটা হচ্ছে যে পৃথিবীতে কি এমন কেউ আছেন বিপ্লবী ছাড়া, 2-1 বিপ্লবী হতে পারে, যাকে CID বসিয়ে রাখবে বা CBI বসিয়ে রাখবে, জেরা করবে আর হরহর করে বমি করে দেবে না, সব কথা বলে দেবে না। মানে জেরা জিনিসটা এত ভয়ঙ্কর, এত কষ্টদায়ক। ও যে খুনি, যে রেপিস্ট, যে চিটিংবাজ, যে বদমাইশ, সে সবসময় চাইবে আরও কয়েকজন ধরা পড়ুক। ফলে আজকে 9 তারিখে 9 মনে হয় আগস্ট আমাদের কন্যা মানে তিলোত্তমা খুন হয়েছেন।
এবং তাকে রেপ করে মারা হয়েছে। তারপরে পরের দিন ধরা পড়েছে। তাহলে পরের দিন ধরা পড়ার একদিন পুলিশ জেরা করেছে, ধরা যাক পশ্চিমবঙ্গের পুলিশ ফিটিং হ্যান বাদ দিন, যেটা সবাই বলছে, কিন্তু সিবিআইয়ের হাতে গেল তো 2-3 দিনের মধ্যে। তাহলে সিবিআই তাকে জেরা করেছে, তা সেই সময় জেরাতে সে হরর করে বমি করে বলে দেয়নি কে কে ছিল এর মধ্যে? এটা হয়, এটা বিশ্বাস করা যায়। এই সিবিআই এর বিরুদ্ধে আমার সুপ্রিম কোর্টে মামলা আছে। সিবিআই ব্যাপারটাই বেআইনি, সিবিআই ব্যাপারটাই ভারতবর্ষে বেআইনি। তার কারণ হচ্ছে রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকে তারা বিরোধীদের জব্দ করার জন্য সিবিআইটা তৈরি করা। সিবিআই অ্যাক্ট, যেটা যে আইনের বলে সিবিআই তৈরি হয়েছে, সেটা নিয়ে একাধিক মামলা আছে। আমারও একটা মামলা আছে, যে মামলাটা লড়ছেন, সিঙ্গুর আন্দোলনে যিনি জিতেছিলেন সেই শান্তিরঞ্জন দাস। আমি নিজে ব্যক্তিগতভাবে ফার্স্ট থিং, আপনাদের প্রশ্নটা হচ্ছে যে ঘটনাটা ঘটে যাওয়ার 1 মাস পরে, তারও বেশি পরে, টালা থানার যিনি ওসি তিনি ধরা পড়লেন, বিশ্বজিৎ মণ্ডল, আমিও মানিক মণ্ডল। তার মানে এইটা ভাববেন না যে আমি বিশ্বজিৎ মণ্ডল আর মানিক মণ্ডল একই। বাস্তবে তার জন্যই তার প্রতি আমি একটু সিম্প্যাথি নেই, না আমার কোনো সিম্প্যাথি নেই, কিন্তু এটা ঠিক, আমি পুলিশের ছেলে, আমার বাবা পুলিশের ছিলেন, আমি পুলিশের ভালো দেখেছি। ভয়ঙ্কর আনিসকে মারার বা এই যে মুসলিম ভাইদের পেটানোর পুলিশ যেমন দেখেছি, মানবতার পুলিশও দেখেছি। আমি এই পুলিশকে দেখেছি যখন নবান্ন ঘেরাও করতে গেছিল কিছুদিন আগে বিজেপি RSS, বাংলাকে ধ্বংস করবো বলে, আসল উদ্দেশ্যটা ছিল বাঙালি জাতিকে ধ্বংস করা। তখনও দেখেছি বাংলার পুলিশরা হাসি মুখে কষ্ট সহ্য করে মারকে তারাও বুক দিয়ে বাংলাকে আটকেছে, সে বাঙালি হোক অবাঙালি হোক। সুতরাং পুলিশ সবসময় খারাপ নয়, পুলিশের মধ্যে একটা অংশ আছে যাকে স্যালুট করতে হয়। আর টালা থানার ওসি, আমি ওটা উচ্চারণটা করতে ভুল করছি, ওসি, আপনি মিলিয়ে নেবেন ইনি নির্দোষ। এর সমস্তটা হলো সিবিআইয়ের কৌশল। সিবিআই ফেঁসে গেছে এবং সুপ্রিম কোর্টের কাছে ঝাড় খাচ্ছে, জন আন্দোলন শুরু হয়ে গেছে ইস্যুটা ঘুরিয়ে দেওয়ার জন্য এবং মুরগি করার জন্য। দুজনকে উনি অ্যারেস্ট করেছেন ওনারা। এদের সঙ্গে সরাসরি এই ঘটনার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি কেন বলার অধিকার আছে? আমি মেদিনীপুর সেন্ট্রাল জেলে 38 নম্বর সেলে ছিলাম, এটুকু সেল, সেই সেলের মধ্যে আমি ছিলাম। ওখানে আমি যা শিক্ষা পেয়েছি তাতে আমি বুঝে নিয়েছি সিবিআই কী জিনিস। অর্থাৎ টোটাল মিথ্যা কথা। জ্ঞানেশ্বরী নাশকতায় যাদেরকে মেন আসামি বলে ধরেছিল, এরা স্পটেও যায়নি, হীরালাল মাহাতো, বাপি মাহাতো, এদেরকে ফাঁসিয়ে দিয়েছে। আমি ওই মেদিনীপুরের কোর্টে হাজির হতে গিয়ে একজন সিবিআইকে ধরেছিলাম, এবং ওই যে ওদের কাছে আমি সেলে থাকতে থাকতে গোপনে কায়দা করে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে আমি ওদের কাছে কিছু ডকুমেন্ট নিয়েছিলাম, কি ঘটনা ঘটেছিল, হীরালাল মাহাতো, খগেন মাহাতো, বাপি মাহাতো, টোটালটা মিলিয়ে আমি দেখেছিলাম। টোটালটা ধপবাজ বদমাইশ সিবিআইরা, এরা রাষ্ট্র যেভাবে চালাবে সেটাই এভাবে করবে। এবং পরে যখন আমি ওখানেই একটা চিঠিতে আমি দেখেছিলাম, হীরালাল মাহাতো 18 বছর বয়স, সে আমাকে চিঠিতে লিখে দিয়েছে যে সঞ্জয় বাবু সিবিআই অফিসার, ও আমাকে বলেছে তুই যদি এই কথাটা না বলিস তোর বাবাকে গুলি করে মারবো বলেছে, সেটা ভিডিও করেছে। আমি সঞ্জয়বাবুকে ধরেছিলাম, সিবিআই অফিসারকে বলেছিলাম যে আপনি হীরালাল মাহাতোকে ফাঁসিয়েছেন, আমার কাছে সেই সমস্ত ডকুমেন্ট আছে। ও বলছে চুপ, কেউ দেখে ফেলবে, এসব অনেক ব্যাপার আছে। আমার বাড়ি শিবপুর, পরে আপনার সঙ্গে আমার দেখা হবে, এগুলোর অনেক ব্যাপার আছে বলে উনি কেটে পড়েছিলেন। আমি চ্যালেঞ্জ করছি একদম এর সামনে যে সিবিআই মিথ্যাবাদী, সিবিআই হচ্ছে ইস্যু ঘুরিয়ে দেওয়ার জন্য হয়। কোনো সুস্থ সমাধান বিচার সিবিআই করে না, কোনো তদন্ত করে না। সিবিআই হচ্ছে মিথ্যা করে এটা করা হয়, সিবিআইকে লাগানো হয় মিথ্যা করে কেসগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য। হতে পারে এর পিছনে, এটা কিন্তু আমি কোনো তথ্য নেই, অদূর ভবিষ্যতে দেখা যেতে পারে এর পিছনেও শুভেন্দু অধিকারীরা আছে। তার কারণ বাংলাকে দখল করা ভোটের মাধ্যমে যখন পারা গেল না, তখন যেরকম খুশিভাবে বাংলাকে দখল করতে হবে তার একটা কৌশলও হতে পারে। এটা একদম
একটু গভীরের কথা হয়ে গেল, তত্ত্বগত কথা হলো রাম রাজত্ব বলতে সাধারণ মানুষ কি বোঝে? সাধারণ মানুষ কি রামকে দেখেছেন? রাম রাজত্বও দেখেননি, কিন্তু রাম সম্পর্কে আমরা যেটা জানি তুলসী দাসের রামায়ণের রাম সম্পর্কে বলা হচ্ছে যে রাম যখন সীতাকে উদ্ধার করলো, সীতা যখন তার স্বামীকে দেখা করতে যাচ্ছে বহুদিন পর, প্রাণের মানুষটার দেখা পাবে, তখন রাম বলছে আমি কিন্তু তোমাকে উদ্ধার করেছি তুমি মহিলা বলে নয়, আমার বউ বলে নয়, আমার বংশের মর্যাদার জন্য। সুতরাং এখন তুমি সুগ্রীব, জাম্বুবান, হনুমান, বিভীষণ যে কারোর সঙ্গে শুতে পারো, তোমার প্রতি আমার কোনো মায়া দয়া নেই, কোনো আকর্ষণ নেই। এটা হলো রামচরিত্র। তাহলে সেই রাম রাজত্ব মানে কি? রাম রাজত্ব মানে কি? রাম রাজত্ব শব্দটা বলছে কেন? তার কারণ হলো এটা হিন্দু রাষ্ট্র হচ্ছে, 2025 হিন্দু রাষ্ট্র ঘোষণা। রামায়ণের রামায়ণে রাম যখন রাজা হয়ে গেল দেখাচ্ছে, তখন একজন বৃদ্ধ ব্রাহ্মণ আর বৃদ্ধা তাদের একটা বাচ্চাকে নিয়ে গিয়ে বলেছে বাচ্চাটা আমার মারা গেছে, এই রামের কারণে মারা গেছে, রাজার পাপে আমার ছেলে মারা গেল। তখন রাম বললো যে আমার পাপে মারা গেল, তাহলে দেখি তো কেন মারা গেল। বলে রাম ঘুরতে বেরোলো পুরো এরিয়া, ঘুরে ঘুরে জঙ্গলে ঘুরে ঘুরে দেখছে একটা কালো কুচকুচে ছেলে বসে ধ্যান করছে, মানে ছেলেটা পণ্ডিত, পড়াশোনা করেছে, তার নাম হলো শম্ভুক। রাম জিজ্ঞাসা করলো তুমি কে ভাই, তুমি এত পড়াশোনা করেছো, এত ধ্যান করছো? তখন সে বলেছে আমি শূদ্রপুত্র, আমার নাম শম্ভুক। রাম সঙ্গে সঙ্গে তার গলাটা কেটে দিলেন। অর্থাৎ রাম রাজত্ব মানে সেখানে শূদ্রকে দাস হিসাবে রাখবে, কৃতদাস করে রাখবে। সেই জন্যই 2024 মধ্যে এনআরসি করে শুধুমাত্র বাংলার 5 কোটি মানুষকে নিধন করতে চাইছে। রাম রাজত্ব মানে আমার দেশের মূল নিবাসী SC ST OBC মানুষ, সাধারণ মানুষরা জানেই না রাম রাজত্ব। আর RSS বিজেপির পক্ষে নারী ধর্ষণ এটা হচ্ছে ওদের নীতিগত, তার কারণ নারী সম্পর্কে ওদের ব্যাখ্যা হলো মেয়েরা হচ্ছে পাপ যোনি থেকে উদ্ভূত, নারী নরকের দ্বার, তাই নারীকে কখনো মুক্তি দিতে নেই। মোহন ভাগবত গত 3 বছর না 2 বছর আগে বলেছিলেন মেয়েদের কাজ হলো স্বামীকে সুখ দেওয়া, বিনিময়ে স্বামী তাকে খেতে দেবে। তাহলে এই যাদের ভাবনা চিন্তা থাকে তারা নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করছে, যেখানে মণিপুরে, হাতরাসে, বিভিন্ন জায়গায় প্রতিদিন নারীদের উপর নির্যাতন চলছে। এটা বিশ্বাস করা যায় না। এই বিষয়ে একটা কথা বলি, সম্প্রতি মোহন ভাগবত কলকাতায় এসেছিলেন, কলকাতায় এসে উনি বলে গেছেন একদিকে বিজেপি বিচার দাবিতে আন্দোলন করছে, অন্যদিকে মোহন ভাগবত কলকাতায় এসে বলে গেলেন আরজিকর কাণ্ডে রাজ্য সরকার যে ভূমিকা নেবে তাতে আমার সম্পূর্ণ সমর্থন আছে। এটা মোহন ভাগবত বাস্তবে আইনত ভারতবর্ষের কেউ নন, তার কথা বলার এরমভাবে স্টেটমেন্ট দেওয়ারও সেই স্টেটমেন্টগুলো কারা শোনে কারা বোঝে আমি জানি না। আসলে মোহন ভাগবত এইটা বলার পর রাজ্যের এই যে মমতা ব্যানার্জির যে চেষ্টা ডাক্তারবাবুদেরকে বুঝিয়ে কাজে নামানো, সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, এই চেষ্টার ফলে যে অগন্তি মানুষ, অসংখ্য মানুষ মমতা ব্যানার্জির দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছেন। কারণ এই আন্দোলনটা সাধারণত শুধুমাত্র নাগরিকদের আন্দোলন, যাদের হসপিটালে যেতে হয় না, যারা পিঠে ফুসকুড়ি হলে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে বাবুদের নার্সিংহোম পিয়ারলেসে যায়, তাদের আন্দোলন, সিনেমা আর্টিস্টদের আন্দোলন, বড় বড় বাবুদের আন্দোলন। আর সাধারণ গরিব মানুষ যারা হসপিটালে যায় তাদের তো আন্দোলন নয়, তাদের আন্দোলন ছিল প্রথম দিকে। তাই বেশিরভাগ মানুষ মমতা ব্যানার্জির এই যে একটা মুখ্যমন্ত্রী সে মাটিতে নেমে এলেন সাধারণ মানুষের জন্য, এই যে তার যে গুডউইল বেড়ে যাচ্ছে, বহু মানুষ তাকে মাথায় করে রাখছে, ভাবছে মমতা ব্যানার্জি আমাদেরকে বাঁচাবে, এইটাকে ভাঙন ধরিয়ে দেওয়ার জন্য চতুর RSS নেতা মোহন ভাগবত একটা ভাঙন ধরিয়ে দিলেন। অর্থাৎ মোহন ভাগবত যখনই কথাটা বললেন তখনই CPM ভাইরা চিৎকার শুরু করে দিল, ওই তো বলে দিয়েছে তৃণমূল, মমতা ব্যানার্জি হলো বিজেপি RSS-এর দুর্গা। এটাকে একটা রিলেট করে আন্দোলন ভাঙার একটা খেলা। কারণ মোহন ভাগবতের আগ বাড়িয়ে এইসব কথা বলার কোনো প্রয়োজন ছিল না। পশ্চিমবঙ্গে বিশেষ করে এসে যেখানে তুমি বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছো, যেখানে তুমি উদ্বাস্তু হিন্দুদের 5 কোটি মানুষকে তুমি বেনাগরিক করতে চাইছো, সেখানে তুমি আবার ডায়লগ দিচ্ছ এই আরজিকর সম্পর্কে, এটা একটা কৌশল ছাড়া কিছু না।